সংগ্রামী বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল জয়ী একজন মানুষ। তো ভাগ্যক্রমে উনি এখন আমাদের দেশের হর্তাকর্তা, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও বলতে পারেন, কারণ প্রেসিডেন্ট এখন ইনভ্যালিড। তো আমি নিজে অনেক খুঁজলাম যে এই ব্যক্তি তার সারা জীবনে বাংলাদেশের কোনো মানুষকে 10টি টাকা ভিক্ষা দিয়েছেন বা ত্রাণ সাহায্য দিয়েছেন। অনেকের অনেক সমস্যা হয় না, যেমন অনেকের বন্যা দুর্গতর সময় বা আগুনে পুড়ে গেছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই যে এখন জলোচ্ছ্বাস চলতেছে, এরকম তো বহুত গেছে এই দেশে। বা দেখি ছোট ছোট ইউটিউবাররা পর্যন্ত একজন ক্যান্সার রোগীকে সাহায্য করতেছে, বা একজনের ঘর ভেঙে গেছে তার ঘর করে দিতেছে, বা বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছে তারাও সাধ্যমতো শীতকালে শীত বস্ত্র দিতেছে। যারা একেবারে গরিব মানুষ, যারা আমার মতো নেহায়েত একেবারে গরিব মানুষ, আপনি গুগলে সার্চ দেন, আমার নাম দিয়ে দিলে পরে পাবেন। হয়তো আমরাও যথাসাধ্য চেষ্টা করেছি করোনা থেকে, ত্রাণ শীতকাল থেকে বিভিন্ন সময় সামর্থ্য অনুযায়ী আমরা দেই। কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও যে ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে কোনো ত্রাণ সাহায্য বা কোনো একটা গরিব মানুষকে 10টি টাকা সাহায্য দিয়েছে, এরকম একটা ছবি আমি পাই নাই। না পাওয়ার কারণে আমি এই ভিডিওটা করলাম। যদি কারো কাছে থাকে দয়া করে আমাকে দিবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার কীর্তি বলেন, কুকীর্তি বলেন, সব আসতেছে, কিন্তু এরকম কোনো ছবি আমি পাইলাম না যে উনি 10টা টাকা কাউকে দান করেছেন। আচ্ছা আসেন, অনেকে বলবেন যে ভাই উনি তো গ্রামীণ ব্যাংক করে হাজার হাজার কোটি টাকা মানুষকে দিয়ে রাখছে, দিতেছে নিতেছে। হ্যাঁ ভাই, ওটা তো হলো ব্যবসা। ব্যবসা তো আপনিও করেন, আর একজনও করে। সেটা তো হলো কোনো মানবিক কারণে যে করতেছেন ব্যবসাটা তো না। ব্যবসা আপনি করতেছেন আপনার কারণে, আমি করতেছি আমার কারণে। যেমন ওনার গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে এমন অনেক আছে যারা টাকা দিতে পারে নাই, তখন কি হয়েছে, তার ঘরের টিন খুলে নেওয়া হয়েছে, তার বাড়ির গরু নিয়ে যাওয়া হয়েছে টাকা দিতে না পারলে আর কি। আবার টাকা দিতে না পারে অনেকে বাড়িঘর ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে গেছে সুদের টাকা দিতে না পারে, সুদ দিতে না পারে। কারণ এটা সুদটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ। অন্যান্য জেনারেল ব্যাংকের সুদ হলো 12%, আর এই ব্যাংকের সুদ হলো 25, 30 বা 35%, 30-35% সুদ। তো দিতে না পারে অনেকে বাড়িঘর ছেড়ে পালাইছে, অনেকে জেল খাটছে। সেটা তো হলো ভিন্ন ব্যাপার, উনি ওটা করছে, ওটা হলো ব্যবসা। কিন্তু আরো অনেক ব্যবসায়ী উনি এই দেশে করেছেন। এদেশের এই সর্বহারা মানুষগুলাকে পুঁজি করে উনি নোবেলও জয়লাভ করে আসছেন। তাহলে এই দেশের মানুষ তো তাকে অনেক দিয়েছে। উনি ক্ষমতায় আসার পরেও অনেক কিছু নিয়েছে, আপনারা জানেন। 606 কোটি টাকা সুদ মাফ করে নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের শেয়ার আরো 15% বাড়াইয়ে নিয়েছেন সরকারের কাছ থেকে। 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সুদ দিতে হবে না সরকারকে, এটা মাফ করানো হয়েছে। এখন গ্রামীণ ব্যাংক গ্রামে ছিল শহরে করতে পারে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, এই জন্য আর বললাম না। উনি অনেক কিছু নিয়েছে এই জাতির কাছ থেকে। কিন্তু জাতিকে কি দিয়েছে? আপনি যখন একটা দেশ শাসন করতে চাইবেন, সেই দেশটার প্রতি আপনার অবদান কতটুকু, তাহলে না আপনাকে দেশ মেনে নিবে। এই দেশটা তো হুদাহুদি আসে নাই। 71 থেকে ধরেন, 71-এ যে দেশ স্বাধীন হয়েছে, সেই আন্দোলনটা শুরু হয়েছে 1952 সালের ভাষা আন্দোলন থেকে। সেই ভাষা আন্দোলন থেকে মানুষ জীবন দেওয়া শুরু করছে, জেল জুলুম, হলিয়া, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, তারপরে 71-এর যুদ্ধ, তারপরে স্বাধীন একটা বাংলাদেশ। ওই সময় চলে গেছে 30 লাখ লোকের জীবন, কোটি কোটি মানুষ গৃহহারা। তো এই সমস্ত আন্দোলনে এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে অনুপস্থিত। উনি কোথাও সিনে ছিলেন না। তাহলে এই দেশটা স্বাধীন হওয়ার পিছনে ওনার কোনো অবদান নাই। বাদ দেন, দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত দেশ পুনর্গঠনেও ওনার কোনো কমিটমেন্ট নাই। উনি সুদের ব্যবসায়ী করে গেছে স্বাধীন দেশে, এখনো চলতেছে। যাক, তাহলে আমি কেন বললাম
যে এরকম একজন মানুষ যিনি শান্তিতে নোবেল জয় করেছেন, আপনারা কি দেখেছেন যে উনি কাউকে 10টি টাকা ভিক্ষা দিয়েছেন বা মানবতার কারণে, মানবিক কারণে কাউকে কোনো সাহায্য করেছেন? ইনি একমাত্র ব্যক্তি। তাহলে এই যে রাজনীতিবিদরা জেল, জুলুম, হলিয়া, অত্যাচার, নির্যাতন সহ্য করে জীবন দিয়ে একটা দেশ করছে, আবার তারা রাজনীতি করতেছে, এই দেশটা তারাই পরিচালনা করার হকদার। হ্যাঁ, এর মধ্যে যদি কোনো রাজনীতিবিদ কোনো অন্যায় করে, ভুল করে, তার জন্য তো বিচারের মুখোমুখিও হয়, ফাঁসি কাস্টেও যায়, জেলেও যায়, এটা হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতিবিদ কোনো অন্যায় করে, তার বিচার হবে। কিন্তু তার প্রশ্ন হল যে লোকটা এখন আমাদের দেশটার দণ্ডমুণ্ড কর্তা, উনি তো এই শেখ হাসিনা বিরোধী 15 বছর আন্দোলন যে গেল, এটা তো উনি ছিলেন না। উনি এই হাসিনা সরকারের এই ভোট, যে গণতন্ত্র হরণ, গুম, খুন, লুট, দুর্নীতি, এর বিরুদ্ধে ওনার কোনো কথা দেখেছেন? একটা বিবৃতি দেখছেন? উনি সারা বিশ্বের লোক, বড় বড় নেতাদের দিয়া, নোবেল লরিয়েট দিয়া, উনি ওনার প্রতিষ্ঠান রক্ষা করার জন্য 606 কোটি টাকা সুদ দিবে না উনি। এই জন্য ওনার নামে 100-200 মামলা হয়েছিল। মামলাগুলো করেছিল হলো কর্মচারী, শ্রমিকরা। সেই মামলা থেকে বাঁচানোর জন্য উনি লড়াই করেছেন। কিন্তু এটা কি করেছেন উনি? যে জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোনো আন্দোলন করছেন উনি? শেখ হাসিনা গুম, খুন, লুটতরাজের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? এরকম কোনো ডকুমেন্টস আপনাদের সামনে থাকে? আছে? নাই, করেন নাই, কখনোই করেন নাই। এরশাদ বিধি আন্দোলনেও করেন নাই। এরশাদের কাছে সুযোগ সুবিধা নিয়েছেন। বিএনপি আমলেও করে নাই, বিএনপির কাছে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের কাছ থেকেও সুযোগ সুবিধা নিয়েছেন। শেষ মুহূর্তে এসে দাও কুমড়ার সম্পর্ক হয়েছে, কিন্তু যা কিছু হয়েছে ওনার ব্যক্তিগত। কিন্তু উনি জাতির জন্য কি করছেন? একটা লোককে যে আমরা মাইনে নিব, যে দেশ স্বাধীন করবে, এই জাতি, এই দেশ তো ওনাকে অনেক কিছু দিয়েছে। ওই যে বললাম, এই দেশের নিঃস্ব মানুষগুলা তাকে নোবেল এনে দিয়েছে। তাহলে উনি কি দিয়েছেন দেশকে? ওনাকে আমরা এই দেশের দণ্ডমুণ্ড কর্তা বা শাসক হিসেবে আমরা মেনে নিব? কিভাবে মেনে নেব? বিশেষ একটা পরিস্থিতিতে যে ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে, টুপুস করে উনি ঢুকে পড়ছে। উনি এসে ঢুকে পড়ছে, উনি বসে পড়ছে, উনি ঢুকে পড়ছে, বসে পড়ছে। বসে পড়ার পরে উনি নিজের আখের যা গোছানোর দরকার সব গুছিয়ে নিয়েছেন, নিজের চেয়ারে ক্ষমতায় থেকে যাক। এখন উনি তাল বাহানা শুরু করছেন। এর আগে যতগুলা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, কই তখন তো কোনো হইচই হয় নাই। খুব সুন্দরভাবে নির্বাচন করে দিয়ে জিকির তুলছে, সংস্কার সংস্কার। আরে ভোট, যে ভোটের জন্য এত কিছু ভোট কই? দেশে কি এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে? নাই। এই সরকারের পক্ষে তো সমস্যা সম্ভব না। আবার এটাও যদি ধরি আমরা যে সংস্কার করবেন উনি, কিন্তু 10 মাসে কি সংস্কার করছেন? 10 মাসে একটা কিছু সংস্কার হয়েছেন? এই যে 121টা এ পর্যন্ত সব একমত হয়েছে সংস্কার করার জন্য, কোন সংস্কার হয়েছে? তাহলে 10 মাসে যদি এ পর্যন্ত একটা সংস্কারও না হয়ে থাকে, তাহলে আগামী এই 6 মাসে আপনি কি সংস্কার করবেন? আর এই সংস্কার আপনার এত করার দরকার কি? আবার জাপানে যে, বিদেশে যে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতেছে, যা ইচ্ছা তাই বলতেছে, দেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন, যে একটা দল ছাড়া কেউ নির্বাচন চায় না। কিন্তু আমরা জানি শুধু তার যে দলটা এনসিপি, সেইটা ছাড়া সবাই নির্বাচন চায়, দেশে গণতন্ত্র চাই। এরকম ডাহা মিশা কথা উনি যে বলে আসলেন জাপানে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিদেশে গেলে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন, সাংবাদিকদের সামনে ব্রিফ করতেছেন, কথা বলছেন। আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশের কোনো সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন। কোনো সংবাদ সম্মেলনে উনি নাই,
কোনো সাংবাদিককে কোনো আগে শেখ হাসিনা তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিত সাংবাদিকদের, আর উনি সাংবাদিকদের সামনেই যাচ্ছে না। যা কিছু সংবাদদাতাদের বলছেন ওনার প্রেস সচিব, এই যে শফিকুল্লাহ সাহেব আছেন যিনি, শফিকুল্লাহ, উনি কেন উনি সাংবাদিকদের সামনে যাচ্ছেন না? এই জটিল জটিল প্রশ্নের কোনো প্রশ্নের উত্তর ওনার কাছে নাই। যেমন জাপানে বলতে পারলেন উনি যে একটি দল নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা যদি প্রশ্ন করে, নাম ধরে ধরে যদি বলে যে না না এই সব দল তো নির্বাচন চাচ্ছে, তাহলে উনি উত্তর দিবে কি? আবার অনেক প্রশ্ন আছে যে আপনি নিজে ক্ষমতায় থেকে এত এত সুযোগ সুবিধা, কোম্পানি, এই সেই আগরুম বাগরুম, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যবসা থেকে শুরু করে এগুলো নিলেন, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন উনি? কিছু পারবেন না। মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন উনি যে বন্দর, করিডোর, রোহিঙ্গা, সেন্ট মার্টিন নিয়ে একটা আউলে ঝোলে বাজিয়ে ফেলছে। এমন আউলে ঝোলে বাজাইছেন এবং ওনার পরিকল্পনা আমরা কিছু বুঝছি। মায়ানমার ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে 6 ঘন্টা সময় দিয়েছিল, 6 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করেন, চলে আসছে। এই সরকারকে চিঠি দিয়েছে যে করিডোরের নাম নিলে পারে এটা আমরা ভালো চোখে দেখব না বা আমরা মেনে নিব না। তার মানে তারা প্রস্তুত বাংলাদেশে হামলা করতে, আর এরই চাচ্ছে কিন্তু এই সরকার। যেখানটা আউলে ঝোলে লাগাই দিলে যদি মায়ানমার হামলা চালায় বাংলাদেশে, চট্টগ্রামে বিমান হামলা চালায়, কি ঢাকায় বিমান হামলা চালায়, তো নির্বাচন আর নামগন্ধ নাই, দেশে যুদ্ধই তো শুরু হয়ে গেল, তাহলে আর নির্বাচন করবেন কখন? এইভাবে সেটাই বলছি, জাতিকে ভেবে দেখার আহ্বান জানাইতেছি। ডক্টর ইউনূস সাহেব আমার ব্যক্তিগত শত্রু না, কিন্তু আমি এই শান্তিতে নোবেল লরিয়েটের এমন কিছু কর্ম বিগত 50 বছরে বাংলাদেশের জন্য আমি দেখি না। যে আমি কতটুকু নিচে নামছি আপনি চিন্তা করেন। যে আমি বলছি যে উনি 10টা টাকা ভিক্ষা দিচ্ছে কাউকে বা ত্রাণ সাহায্য দিছে, এরকম একটা ছবি আমি চাচ্ছি আপনাদের কাছে। যদি থাকে আমাকে কমেন্টস বক্সে দিয়েন বা মেসেঞ্জারে দিয়েন, তাহলে আমি খুশি হব। 2 আর 3 নম্বর কথা হলো, ওনার বাংলাদেশের যত গ্রুপ অফ কোম্পানি আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, ওনার প্রতিষ্ঠান, ওনার গ্রুপ আর্থিক দিকে কিন্তু একেবারে দুর্বল না। ওনার প্রথম সিরিয়ালেই পড়ব, কিন্তু ওনার যে গ্রামীণ শক্তি, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ আরো কত কি, সব মিলাইলে ওনার আর্থিক অবস্থান যে কোনো গ্রুপ অফ কোম্পানির চাইতে ঊর্ধ্ব। কিন্তু সেসব গ্রুপ কোম্পানি তারা দেখেন অনেক টাকা পয়সা সরকারি ফান্ডেও দেয়, বিভিন্নখানে দেয়, ত্রাণ দেয়, এই করে ওই করে। আমি বলছি না তারা ফেরত থাকে, তা তো করে। তাহলে এই ধরনের লোককে আমরা কিভাবে মেনে নেব? যাই হোক, ওনার শুভবুদ্ধির উদয় হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে, এটাই আমি আশাবাদী। আর না হলে হয়তো উনি ওনার সম্মান ধরে রাখতে পারবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।